একের পর এক থ্রেড কালচার, মানে এই বাংলায় দেখা যাচ্ছে বারে বারে 2011-র পর থেকে থ্রেড কালচার কথাটা যেন একদম মানুষের প্রতিদিনের জীবনের একটা অঙ্গ হয়ে গেছে। সেইটা দেখা যাচ্ছে এখন কলা কুশলীদের মধ্যে, মানে শিল্প মহলে। টলিউডের টলিপাড়ায় একটি হেয়ার স্টাইলিস্ট তিনি থ্রেটের শিকার হয়ে আত্মহত্যার চেষ্টা করছেন। টলিপাড়ার এই ব্যাপারটাই বিশেষ করে আমি আগে জানতে চাইব তোমার কাছে। থ্রেটটা অর্থাৎ ভয় দেখানোটা কাদের দিক থেকে এসেছিল? এই ঘটনাটা আমার জানা নেই, কাদের দিক থেকে এসেছিল এখনো সেভাবে প্রকাশ্যে জানা কিছু যায়নি। আসেনি। তুমি যেটা বলতে চাইছো সেটা হলো যে এই ইংরেজি শব্দবন্ধটা এখন প্রচলিত হয়ে গেছে, থ্রেট কালচার, অর্থাৎ ভয় দেখানোর একটা সংস্কৃতি। আমাদের ভাষায় যদি আমরা বলি বাংলায়, এই ভয় দেখানোর সংস্কৃতিটা কেউ না কেউ চালু করেছে। অবশ্যই ক্ষমতাধারীরাই চালু করেছে, যারা আমাদের দেশে গদি পায়, ক্ষমতা দখল করে, জনগণের ভোট পেয়ে তারাই পরবর্তীতে জনগণের কাছে ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। তো সেরকম একটা শুরু হয়েছে বলেই আমরা অনুমান করতে পারি, শুধু নয়, সেটা বাস্তবও। এবারে কালচার, সংস্কৃতিটা তৈরি হলো কী করে? ভয় দেখানোর সংস্কৃতি একটা প্রথা, একটা বহমানতা। একজন শুরু করলো, তার থেকে আরেকজন, তার থেকে আরেকজন, তার থেকে আরেকটা গোষ্ঠী, আরেকটা গোষ্ঠী, আরেকটা গোষ্ঠী, এইরকম করে এটা এখন প্রবাহমান হয়ে গেছে। এটা তোমার বক্তব্য? তো যদি থ্রেট কালচারটা এমন একটা অবস্থায় পৌঁছয় যার ফলে কোনো মানুষকে, মানুষের কাছে প্রাণের থেকে বড় মূল্যবান কিছু তো আর নেই, ফলে প্রাণ বিসর্জন দিতে পর্যন্ত বাধ্য হতে হওয়ার মতন পরিস্থিতি হয়, তাহলে সেই কালচারটা যে দেশে, যে অবস্থায় যারা চালু করেছে এবং যারা বজায় রাখছে, তাদেরকে আমি মনে করব সমাজের শত্রু এবং সবথেকে বড় কথা মানুষের শত্রু। এবং আর একটা দিকও আছে, ভয়াবহ সংস্কৃতি তারা তৈরি করছে। সংস্কৃতি শব্দটা একটা সদর্থক শব্দ। সংস্কৃতি আমরা মনে করি কালচার শব্দটা আমাদেরকে, আমরা এক সময়ে অসভ্য মানুষ ছিলাম, সভ্য হয়েছি এবং নানা ধরনের আমাদের নিজেদের মস্তিষ্ক উদ্ভূত বা সৃজনী শক্তি দিয়ে আমরা অনেক কিছু করতে পারি, সেগুলোকে একসাথে সংস্কৃতি বলা হয়। যেমন নাচ, গান, অভিনয়, শিল্পকলা, বিভিন্ন ধরনের ব্যাপার আছে যেটা করতে পারে। খেলোয়াড়দেরও সংস্কৃতি আছে। তো ফলে যত সৃজন ক্ষমতা মানুষের আছে সেগুলো চর্চার নাম সংস্কৃতি। তো থ্রেট, ভয় দেখানো যদি সংস্কৃতির রূপ নেয়, তাহলে বুঝতে হবে সেই সংস্কৃতিটা কি ভয়াবহ এবং মনুষ্যত্ব বিরোধী সংস্কৃতি। এটাই আমার মনে হচ্ছে। থ্রেট কালচারটা মনুষ্যত্ব বিরোধী। মানুষ যে মানুষ হতে পারছে না এখনও এই প্রযুক্তির রমরমার যুগে, সব কিছুই হাতের কাছে আমাদের প্রস্তুত। আমাদের আজকে না পাওয়ার বস্তু খুব বেশি আর নেই, কমই হয়ে গেছে। একজন রিক্সাওয়ালা যাকে খুব কষ্ট করে রোজগার করে খেতে হয়, তার হাতেও একটা বড় স্মার্টফোন আমাদের প্রযুক্তিবিদরা তুলে দিতে পেরেছে। তো ফলে সেই রকম সময়ে এই ভয়ের সংস্কৃতি চালিয়ে দেওয়া মানুষের মনে, সমাজের মধ্যে, সমাজ নষ্ট হয়ে যাবে, মানব সমাজ নষ্ট হয়ে যাবে এবং মানুষ অমানুষে পরিণত হয়ে যাবে। এটাই পরিণতি বলে আমার মনে হচ্ছে। আপনি একটি প্রশ্ন তুলেছিলেন যে রাজ্যের সমস্যা বিষয়ক আলোচনা কখনো কি মুখ্যমন্ত্রীর নিজের বাড়িতে, অর্থাৎ প্রশাসনিক যিনি প্রধান তার বাসভবনে
বৈঠক কি করা যায়? এটা কি রাষ্ট্রীয় বিধিসম্মত? সেই প্রশ্নের কিন্তু আমরা বিভিন্ন মানুষকে করেছিলাম। বিভিন্ন মানে যারা সমাজের কেউ আইনজীবী, কেউ বুদ্ধিজীবী, সকলে কিন্তু তারা বলেছেন কখনোই এটি রাষ্ট্রীয় বিধিসম্মত নয়। সেদিক থেকে আপনি প্রশ্ন তুলেছিলেন, আজ উত্তর নেবার পালা। হ্যাঁ, আমি একজন সন্দীপন, এটা আমাকে বলতেই হবে। আমি এমনভাবে বেড়ে উঠেছি, পরিবার থেকেই সব পেয়েছি, এটা খানিকটা বংশধারা থেকে আমার মধ্যে এসেছে। শুধু নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবনের বাইরে কিছু ভাববো না, এটা আমি পারি না। এটা আমি চেষ্টা করলেও পারবো না। খুব স্বতঃস্ফূর্তভাবে সেটা রয়েছে আমার মধ্যে। আমার সেই মনই, যে মনটা নাগরিক মন, যে মনটা দেশ নিয়ে ভাবে, সমাজ নিয়ে ভাবে, মানুষ নিয়ে ভাবে, মনুষ্য জীবন নিয়ে ভাবে, মনুষ্য জীবনের ভবিষ্যৎ নিয়ে ভাবে, সেই মনটাই আমার বেশ কয়েকটা দিন ধরে যে আন্দোলনের রূপ দেখে আমরা মুগ্ধ, স্তম্ভিত, জুনিয়র ডাক্তারদের আন্দোলন এবং পাশাপাশি জনজাগরণ যা আমরা দেখলাম, সেই সময়কালে আমরা এটাও পাশাপাশি দেখলাম যে জুনিয়র ডাক্তারদের ডাকা হচ্ছে আলোচনার জন্যে রাজ্য প্রধানের, আমি বলি শাসক দলনেত্রী, এটা আমার নিজের শব্দবন্ধ তৈরি করা, এই শাসক দলনেত্রী তিনি জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করবেন। তিনি ডাকছেন তার বিশেষ একটি অঞ্চলের বাসগৃহে, তিনি সেখানে বসবাস করেন। সাধারণত এই ধরনের ব্যক্তিদের একটা অফিসিয়াল রেসিডেন্স, একটা অফিস থেকে পাওয়া বা সরকার থেকে পাওয়া বাসভবন থাকে। যেমন প্রধানমন্ত্রীর আছে, রাষ্ট্রপতির আছে। তারা যখন তাদের বাসভবনে ডাকেন তখন সেটা প্রধানমন্ত্রীর বাসভবন, নিজস্ব ব্যক্তিগত বাসগৃহ নয়। সেরকম আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর যদি সেরকম একটি বাসভবন, যেটাকে অনেকে নবান্ন বলে চিহ্নিত করে, কিন্তু যেহেতু তিনি সেখানে বাসগৃহ পাননি থাকার মতন, শুধু অফিসের কাজকর্ম করেন, সেহেতু নবান্ন তার বাসগৃহ নয়। মুখ্যমন্ত্রীর বাসভবন এরম বলা যাবে না। ফলে তার একটি নিজস্ব ব্যক্তিগত বাসগৃহ আছে একটা বিশেষ অঞ্চলে। আমার মনে প্রশ্ন জাগলো যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর বাসভবনে ডাকলে সেটা একটা অন্যরকম, কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সেরকম কোনো সরকারি বাসভবন নেই, সেখানে তিনি থাকেন না, শুধু অফিসের কাজ করেন, সেইখানে জুনিয়র ডাক্তারদের আসল সমস্যাটা কোথায়? সরকারি হাসপাতালের সমস্যা। সরকারি হাসপাতালে কর্মরত অবস্থায় একটি তরুণী চিকিৎসককে নৃশংস বর্বরোচিত যদি বলি তাহলে বর্বর যুগের মানুষদের অপমান করা হয়। তখন তারা সভ্যতার মুখ দেখেনি। অতএব সেই মানুষরা যে সমস্ত কাণ্ড করতে পারতেন বা করতে হতো তাদের আত্মরক্ষার জন্য, সেইটা বলবো না, নৃশংসই বলবো, সেই হত্যাকাণ্ড ঘটে গেল সরকারি হাসপাতালে। যে সরকারি হাসপাতালে ন্যূনতম ব্যয়ে ধনী দরিদ্র সকলেরই চিকিৎসা পাওয়ার কথা, এবং সেই হাসপাতালে চিকিৎসকদের নির্ধারিত সম্মান আছে, তাদের নিজস্ব মান সম্মান নিয়ে বাঁচবার অধিকার আছে, এবং বাঁচার অধিকার তো সবারই আছে। আমার এতখানি বয়স পর্যন্ত কখনো বা সারা বিশ্বে এই খবরটাই রটেছে যে হাসপাতালে চিকিৎসকের হত্যাকাণ্ড, এটা ভাবা যায় না, এটা কখনো ঘটেনি, এরকম ঘটনা দেখা যায়নি। এটা আমাদের পশ্চিমবঙ্গ বিখ্যাত হয়ে গেল, বিশ্ববিখ্যাত হয়ে গেল। সেই রকম
সময়ে অকস্মাৎ মুখ্যমন্ত্রীর বিবেকের উদয় হলো, তিনি আলোচনা করবেন। আলোচনার অবশ্য এটা আসছিল, দাবিটা আসছিল জুনিয়র ডাক্তারদের কাছ থেকে। তারাই চাইছিলেন আলোচনা। আলোচনাটা কি না, এই হত্যাকাণ্ড কেন হলো, আলোচনা মানে তারা তুলবেন যে ন্যায় বিচার চাই, হত্যাকাণ্ডর কিনারা হোক, কারা করেছে, কিভাবে করেছে, কেমনভাবে করেছে, এগুলো সব নির্ণীত হোক। তার সঙ্গে তারা আরও 4টি দাবি রেখেছিল, তাদের চিকিৎসকদের পেশা সংক্রান্ত কতগুলো দাবি, আমি আর বিস্তারিত করছি না। সেই দাবিগুলো বারংবার উঠছিল এবং তারা আন্দোলন করছিল, বলছিল যে তারা আন্দোলন ওঠাবে না যতক্ষণ না পর্যন্ত বিধিসম্মতভাবে রাজ্য প্রধানের সঙ্গে আলোচনায়, বৈঠকে 5টি দাবি নিয়ে আলোচনা হবে এবং সেই দাবির গুলো যে সমস্যার দিকে ইঙ্গিত করেছে, সমস্যাগুলোর সমাধান তিনি দেবেন রাজ্য প্রধান। তিনি বললেন তার নিজস্ব বাসগৃহে সভাটি হবে। খুব সঙ্গতভাবে আমার মনে হলো যে সেটা কি করে সম্ভব, কারো ব্যক্তিগত নিজস্ব বাসগৃহে কেন এরকম একটি মারাত্মক সরকারি হাসপাতালে ঘটে যাওয়া কাণ্ড, যার দায় নেওয়ার নৈতিক দায়িত্ব রয়েছে, পুরো মাত্রায় নৈতিক কর্তব্য, দায়িত্ব বলবো না, দায় নেওয়ার নৈতিক কর্তব্য রয়েছে রাজ্য প্রধানের তথা আমার কথা মতো শাসক দলনেত্রীর। তিনি কি করে, কোন অহমিকা বোধে নিজের বাসগৃহে এই জুনিয়র ডাক্তারদের ডাকছেন? আমার নিজের এটা একটু খটকাও লেগেছিল যে জুনিয়র ডাক্তাররা আন্দোলনে এতখানি নিজেদেরকে ঢেলে দিয়েছিলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, কিছু সুব্যবস্থা হচ্ছে না তাতে, ফলে ওরা বোধহয় এই সঙ্গত প্রশ্নটা নিয়ে ভাবেনি। কাউকেও দেখলাম কেউ প্রশ্নটা তুলছে না, সবাই চাইছে আলোচনা হোক, আলোচনা হতে গিয়েও হচ্ছে না, এই ধরনের ব্যাপার হচ্ছে। কিন্তু আলোচনাটা ওখানে কেন, ওই বিশেষ অঞ্চলে বিশেষ বাসগৃহে কেন, এই প্রশ্ন কেউ তোলেনি। সেই জন্যেই আমি তুলেছিলাম এবং অবশ্যই বিনীতভাবেই তুলেছিলাম, কারণ আমি তো রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী নই বা অধ্যাপনা করিনি, দর্শন জগতের মানুষ। কিন্তু আমার যেহেতু নিজস্ব একটা সচেতনতা আছে, দেশবোধ আছে, তাই আমি বিনীতভাবে প্রশ্নের উত্তরটা সমস্ত স্তরের চিন্তাবিদ মানুষ যারা, তাদের কাছ থেকে চেয়েছিলাম, যারা কাজ করেন দেশ নিয়ে, রাষ্ট্রনেতা নেত্রী, তাদের কাছ থেকেও সঙ্গত উত্তর পেতে চেয়েছিলাম। এটাই ছিল আমার মনস্কামনা। এই যে ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠকে বসলেন, একটা সিদ্ধান্ত হলো যে ডাক্তারদের নিরাপত্তা দেবেন, কিন্তু এই নিরাপত্তার আশ্বাসই কার্যত সার। ফের হসপিটালে কর্তব্যরত নার্সকে রোগীর আত্মীয়রা হুমকি দিচ্ছেন যে মানে প্রভাব খাটিয়ে আপনার চাকরি কেড়ে নেব। কোথাও দেখা যাচ্ছে ডাক্তারকে মারধর করা হচ্ছে। হাওড়া হাসপাতালের মতো জায়গায় সেখানে একটি মেয়ের সঙ্গে আবার সেই শ্লীলতাহানির মতন অভিযোগ উঠছে। তাহলে তো সেই নিরাপত্তার আশ্বাস সারই হচ্ছে। এই প্রশ্নের উত্তরে আমি শাসক দলনেত্রী, আমি ওদের ওই দলে খুব বিশ্বাস করি না। ওই দলে একজনই আছেন এবং সে কথাটা অবশ্য অন্যেরাও বলেন, তিনি হলেন শাসক দলনেত্রী, আমাদের এই রাজ্যের শাসক দল, তার প্রধান নেত্রী। তার দুটো অপরাধ, আমি একদম সোচ্চারেই বলছি, দুটি অপরাধ তিনি ঘটিয়ে বসেছেন এবং দুটি অপরাধই অত্যন্ত মন্দ উদ্দেশ্য প্রণোদিত, মন্দ উদ্দেশ্য সাধনের জন্য তিনি করেছেন। 1 নম্বর, নৃশংস হত্যাকাণ্ড ডাক্তারের কর্তব্যরত অবস্থায় হাসপাতালে, সেটাকে তিনি একটি ধর্ষণ কাণ্ড বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তার সঙ্গে যারা প্রত্যক্ষভাবে যারা জড়িত তাদের কথা আমি বলছি না, আমি সরাসরি তাকেই বলছি,
তিনিই সরকার চালনা করেন, পশ্চিমবঙ্গ সরকার। আমি না মানলেও সকলে জানেন তিনি সরকারের প্রধান। সরকারের প্রধান হয়ে সরকারি হাসপাতালে একজন চিকিৎসকের হত্যা ঘটল, সেটাকে তিনি চালিয়ে দিতে চাইলেন ধর্ষণ বলে। ধর্ষণ এবং হত্যা দুটো কথা আমি এখানে সন্দীপন বলবো। ধর্ষণ ও হত্যা, এবং হত্যা ও ধর্ষণ দুটোর মধ্যে তফাৎ আছে। প্রথমটি ঘটেছে, আমি জানি না বিচার করে কি আসবে, বিচারের এদেশে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে বলতেই হচ্ছে। কোনো দিন কেউ কোনো সুবিচার এদেশে পায়নি আমরা যা দেখেছি। তো ফলে এই বিচার কবে কি হবে আমি জানি না, কিন্তু এক্ষেত্রে এই চিকিৎসকের, মহিলা বলতেও আমার খারাপ লাগে, চিকিৎসক সে পুরুষ হোক আর মহিলাই হোক, সেই চিকিৎসকের যে হত্যাকাণ্ড ঘটেছে, এবং সেটা সরকারি হাসপাতালে যে সমস্ত দুর্নীতি চলছিল, হাসপাতালের ওপর থেকে হাসপাতাল, ভেতর থেকে দুর্নীতির কারখানা তৈরি হয়েছিল, এবং কারখানাটি গড়েছিলেন যিনি, তাকে নিয়ে টানাটানি চলছে এখন, তার মাধ্যমে গড়ে উঠেছিল। কিন্তু তার রক্ষাকর্ত্রী কে হয়েছেন আজকে? সেই রক্ষাকর্ত্রী কি মূলে ছিলেন না? এই প্রশ্ন আমি তুলছি। ফলে সেটা তিনি নিজে খুব ভালো, অন্যেরা না জানলেও, মানে আমরা না জানলেও তিনি নিজে খুব ভালো করে জানেন বলেই এটাকে উল্টোটা করে দিলেন। আমি বলবো হত্যাকাণ্ড হয়েছে, তারপর মৃতদেহের উপরে বিকৃতকাম পুরুষ কয়েকজনকে মিলিয়ে তার উপরে রতিক্রিয়া সম্ভব করানো হয়েছে দেখানোর জন্যে যেটা একটা ধর্ষণকাণ্ড। তদন্ত সবটাই পুরো মাত্রায় লোপাট করে দেওয়া হয়েছে, সবটাই সাজানো হয়েছে। ময়নাতদন্ত থেকে একেবারে শ্মশানে মৃতদেহ দাহ করা পর্যন্ত পুরোটাই সাজানো হয়েছে। যদি কেবলমাত্র, যদি তুমি বলবে বা কেউ অন্যেরা প্রশ্ন করবেন যে এত সুনিশ্চিতভাবে আপনি বলছেন কিভাবে, এই জন্যেই বলছি, এটা যদি ধর্ষণ এবং হত্যা হতো তাহলে ধর্ষণের প্রমাণ লোপাট করার জন্যে এত তাড়াতাড়ি দাহ করার প্রয়োজন ছিল না, বরং ধর্ষণ হয়েছে। আর ধর্ষণটা পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো স্থানে, পরিবারের ভেতরে, পরিবারের বাইরে, রাস্তাঘাটে, যে কোনো জায়গায় হতে পারে। তার জন্যে কাউকে কৈফিয়ত দিতে হবে না। হাসপাতালের ভেতরে মহিলা চিকিৎসকের উপর ধর্ষণ হলো কেন, এই প্রশ্ন খুব সেরকম প্রশ্ন নয় যেটা সরকারকে নাজেহাল করতে পারে। ফলে অত দ্রুত ময়নাতদন্ত সাজিয়ে, একেবারেই সাজানো ময়নাতদন্ত, এবং দাহ করে দেওয়া হলো মৃতার দেহ, এইটার থেকে বোঝা যায়, কোনো রকম কোনো চিহ্ন না রেখে লোপাট করে দিয়ে বোঝা যায় ধর্ষণ এবং হত্যাকাণ্ড, ধর্ষণের পরে হত্যাকাণ্ড হয়। আমাদের দেশে এটা হয়, কোনো মেয়েকে ধর্ষণ করার পরে প্রমাণ লোপাটের জন্য, যাতে ধর্ষণকারী ধরা না পড়ে, তাকে মেরে ফেলা হয়। তো সেইটা হলে অত মারাত্মক কিছু সরকারি অপরাধ হতো না। করেছে যে ধর্ষক, সে তারাই করেছে, এবং ধর্ষককে আমি কি করে নিবৃত্ত করব, এটা প্রশ্নের উত্তর দেওয়া যায়। কিন্তু হত্যাকাণ্ড এবং তার উপরে ধর্ষণের অভিনয় মানে সাজানো ব্যাপার, ধর্ষণ, এটা অত্যন্ত সুচারুভাবে করার চেষ্টা হয়েছে। যারা করেছে তাদের উপরে প্রশ্রয়ের হাত না থাকলে, তাদের উপরে আশীর্বাদের হাত না থাকলে এটা করতে পারে না। আর যদি তা নাও থাকে, এমনও হতে পারে যে তার কোনো সক্রিয় ভূমিকা ছিল না। দায় এড়াবেন কেমন করে? সরকারি হাসপাতালগুলো কিভাবে চলছে তা দেখবার দায়িত্ব তার নয়। তার লোকজন নেই, লোকজনের অভাব, কর্মীর অভাব, অফিসারদের অভাব, সেরকম চিকিৎসকদের অভাব যারা নজরদারি রাখবেন, কোনোটাই নেই। সর্বক্ষমতা তিনি হাতে ধরে রেখেছেন। এই সর্বক্ষমতাধারী মানুষটি এই কাণ্ড হাসপাতালে ঘটল, আর তাকে সেই হাসপাতালে ঘটার ঘটনাটাকে অন্যভাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করলেন। এটি তার প্রধানতম অপরাধ, একটা
দুটো অপরাধের একটা অপরাধ আমি, তুমি যে প্রশ্ন করলে, পরিষ্কার করে বলতে চাইছি, এই অপরাধ ক্ষমার অযোগ্য অপরাধ। দেশের রাজ্যের একজন প্রধান হয়ে, সবাই বলেন তাই, শাসক দলনেত্রী হয়ে তিনি কি করে এমনটি করতে পারলেন? এটা 1 নম্বর প্রশ্ন। এবং আমি বলবো এই প্রশ্নের উত্তর হিসাবে আমি তাকে অপরাধী বলে মনে করছি। এটা নিঃসন্দেহে অপরাধ। দ্বিতীয় যে কথাটা তুমি বললে, সেটা আরও মারাত্মক অপরাধ। মানুষ যখন আন্দোলন করছে, দেশে আন্দোলনের ঢেউ উঠে গেছে, সর্বস্তরের মানুষ রাস্তায় নেমেছে, সময় মানেনি, জায়গা মানেনি, বয়স মানেনি, অসুস্থতা মানেনি, সমস্ত মানুষ নেমে পড়েছে। হয়তো তার একটু দুর্বলতার কারণে, কারণ তিনি ওই সময় একটু যার কথা বলছিলাম, তিনি একটু নরম হয়েছিলেন, দুর্বলতা দেখিয়ে ফেলেছিলেন। প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীকে দেশ ছাড়া হতে হয়েছে, তাকেও না দেশ ছাড়া হতে হয়। সেই দুর্বলতাটুকুর সুযোগে মানুষ এতদিন ধরে এত রকম, আমি একেবারে স্পষ্টভাবে বলছি, গোটা রাজ্যে দুরবস্থা নেমে এসছে চতুর্দিক থেকে, এবং তার জন্যে এই ব্যক্তিটি দায় এড়াতে পারেন না। সেই রকম দুরবস্থার সময়ে, দুরবস্থা কেন নেমে এসেছে এতকাল ধরে? না, উনি অত্যাচার নামিয়ে আনবেন, ভয় দেখানো, অত্যাচার নামিয়ে আনা, ওনার সমস্ত বাহিনী আছে তাদের দ্বারা অত্যাচার নামিয়ে আনবেন মানুষের জীবনে। আমি নিজেও অত্যাচারের শিকার, এটা বাড়াচ্ছি না, অত্যাচার নামিয়ে আনা, সেটা তিনি করবেন জানেন বলেই মানুষ এতদিন রাস্তায় নামতে পারেনি। এই নৃশংস হত্যাকাণ্ড যখন হাসপাতালে ঘটল, আর উনি একটু তখন নরম ছিলেন, সেই সুযোগে মানুষ নামতে পেরেছে। জানে যত সন্ত্রাস, যত ভয় দেখানো যাই তিনি করুন না কেন, আজকে আমাদের আর না নেমে উপায় নেই। ফলে তারা নেমেছেন, রাস্তায় নেমেছেন। উনি কিছুদিন নানা রকমের অভিনয় করেছেন, তার মধ্যে একটা অভিনয় হচ্ছে, উনিও অভিনয় বলতে গেলে হাসি পায়, কৌতুক বোধ করি, উনিও বলছেন রাস্তায় নেমে ন্যায় বিচার চাই। ওই কি একটা প্রবাদ আছে না, যে সাপ হয়ে কাটে আবার হয়ে ছাড়ে, সেই প্রবাদটার কথাই মনে পড়ে। যিনি অন্যায়কারীর প্রশ্রয়দাতা, যিনি অন্যায়ের কাণ্ডকারখানাগুলোকে মদদ দিয়ে চলেছেন, তিনিই বলছেন এই অন্যায়ের ন্যায় বিচার চাই আমি, এই অন্যায় যে ঘটেছে, যে করেছে, তার ন্যায় বিচার চাই। এর থেকে মারাত্মক কৌতুক আর আছে? যাই হোক, সেটা গেল, সেটা একটা দিক, আমি সেই দিকটা বলতে চাইছি না, সেই দিকটা আলোচনায় এসেছে বহুবার। দ্বিতীয় যে অপরাধটির কথা আমি বলছিলাম, কিছুদিন উনি নিজেকে বোধহয় ওই অভিনয় দ্বারা সংযত রেখেছিলেন। তারপরে এখন আবার তিনি ওই যে থ্রেট কালচার বলছিলেন, ওই থ্রেট কালচার, ভয় দেখানোর যে সংস্কৃতি, সেই সংস্কৃতি তিনি বোঝেন। ওই অন্য যেসব সংস্কৃতি দেখাতে চান, নাচ গান জানেন, গান জানেন, নাচতে জানেন, গাইতে জানেন, লিখতে জানেন, পড়তে জানেন, এসব সংস্কৃতি দেখায়, ওগুলো তো লোক দেখানো। আসল সংস্কৃতি ওনার রক্তে বইছে, সেটা হচ্ছে ভয় দেখানোর সংস্কৃতি। সেই ভয় দেখানোর সংস্কৃতি তিনি ছাড়তে পারেননি, পারবেনও না কখনো, কারণ এটা তার সত্তার সঙ্গে জড়িয়ে রয়েছে। সেই সংস্কৃতি তিনি এখন তারই ধারক বাহক হয়ে পড়েছেন। তিনি মাঝখানে একটু বোধহয় একটু ঠেকে যাওয়া বলে না, এরকম ঠেকে গিয়েছিলেন, এখন আবার সেটা চালু করেছেন। যারা আন্দোলন করছে, যারা পথে নামছেন, যারা জনজাগরণ ঘটাতে চাইছেন, তাদেরকে নিরস্ত করতে চাইছেন নানা ধরনের অত্যাচার তাদের জীবনে নামিয়ে এনে। এই অপরাধ ক্ষমার অযোগ্য অপরাধ, যার রক্ষা করার কথা, যার সমস্ত দিক থেকে রাজ্যের সব মানুষের ভালো করার কথা, সেই মানুষটি কিনা ভয়ের শিকার বানাচ্ছে। সমস্ত মানুষ তার কাছে ভয়ে তটস্থ হয়ে থাকবে,
এবং তিনি সেটা উপভোগ করবেন, এত বড় অপরাধ মানুষ হয়ে মানুষ করবে আমি ভাবতে পারি না। মানুষের সঙ্গে মানুষ এই অপরাধ কাণ্ডে নিযুক্ত করবে নিজেকে মানুষ হয়ে, এটা আমি ভাবতে পারি না। আমি মনে করি এটিতে এই ক্ষেত্রে বর্তমানে এই যে আলোচ্য ঘটনার ক্ষেত্রে এটি মারাত্মক অপরাধ যেটি তিনি সম্ভব করে চলেছেন।